গাইস, বছরের শেষের দিকে এসে আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে আসলেই এই বছরের সবচেয়ে ভালো সিপিইউ গেমিং এর ক্ষেত্রে কোনটা ছিল। এটাকে জানার আগ্রহ প্রকাশ পায়, আর তার সাথে এর নিচে কোন কোন সিপিইউগুলো ছিল, ইভেন বাজেট সেগমেন্টে আপনাকে কোনটা ভালো ভ্যালু প্রোভাইড করতো গেমিং এর ক্ষেত্রে। তো এই নিয়ে তো মনে প্রশ্ন আসতেই পারে। ওয়েল, তো আপনাদের কথা চিন্তা করে 28টা সিপিইউকে এখানে অ্যাকর্ড করা হয়েছে অ্যাক্রস দ্য 14 গেমস। আর এই যে টেস্টটি করা হয়েছে এটা অবভিয়াসলি টেকস্পট বা আপনারা জানেন এর পিছনে বা নেপথ্যে কারা কারা থাকেন তাদের অনুসারে, আর তাদের অথেন্টিকেশনে তো আপনার কোনো প্রবলেম থাকার কথা নয়। তো ডিরেক্টলি চলে যাব আমাদের টেস্ট বেঞ্চের দিকে, যেখানে অবভিয়াসলি ইন্টেল এবং এএমডির বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সিরিজের সিপিইউ এখানে ইনক্লুড করা হয়েছে। আর গ্রাফিক কার্ড হিসেবে থাকবে অবভিয়াসলি 1490-র টপ এন্ড ভেরিয়েন্টগুলো, যেটা এসুসের আরওজি স্ট্রিক্সকেও আপনারা ধরে নিতে পারেন। অ্যান্ড মেমোরির ক্ষেত্রে জি স্কিলেট রাইডেন G5 8GB 32GB DDR5 6000 মেগা ট্রান্সফারের ব্যবহার করা হয়েছে, যার ক্যাশ লেটেন্সি 30 থেকে 96, আর উইন্ডোজ 11-এর 24H2-তে। এক কথায় ম্যাক্সিমাম লেভেলের পারফরমেন্স তুলে আনার জন্য সবচেয়ে ভালো ভালো জিনিসগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে, তাই এটা নিয়ে নিশ্চিন্ত থাকেন যে এটা টপের। তবে হ্যাঁ, আপনারা একটা টপ ফিগার পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা স্টার ওয়ার্স জেড এর কথা বলি, সার্ভাইভারকে 1080p-তে দেখি লিস্টের শুরুতে কে আছে। অবভিয়াসলি এএমডি Ryzen 7 9800X3D, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, যার অ্যাভারেজ চলে গিয়েছিল 224 FPS। অপরদিকে যদি আগের বারের X3Dর কথা বলি, তো সেক্ষেত্রে এটা করেছিল ডিসেন্ট রকমের পারফরমেন্স। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই গেমসে প্রায় 4টা সিপিইউ X3D ছিল, তার নিচেই ছিল Core i9 14900K, যেটা অবশ্যই অনেকটা ড্রপ আপনারা পারফরমেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র 164। আর নিচের দিকে যদি আমরা আরও নামতে থাকি, তো সেক্ষেত্রে ইন্টেলের Core Ultra 9 285K কত পজিশনে আছে আপনারা দেখে নিতে পারেন। আর যদি বাজেট সিপিইউর কথা বলে, তো এখানে বাজেট বলতে আমরা কি বুঝবো? Ryzen 5 7600 এর কথা না, তার চেয়েও কিন্তু ভালো ভ্যালু দিচ্ছে Ryzen 7 7700। এটা মোটামুটি 151-র কাছাকাছি পারফরমেন্স করেছে, যেটা আমরা ভালোর মধ্যেই ধরতে পারি। এটা অনেক ক্ষেত্রে গেমিংয়ের সময় চোখে পড়ার মতো না। আর আগের বারের সিপিইউর যদি কথা বলে, তো এখানে সর্বনিম্ন পর্যায়ে থাকছে Core i3 12100F। অর্থাৎ আপনারা পারফরমেন্স এখান থেকে স্লাইড থেকেই দেখে নিতে পারেন যে আসলে কে কীরকম পারফরমেন্স করছে। অ্যান্ড পরের গেমসের যদি কথা বলি, দ্য লাস্ট অফ আস পার্ট 1-এর, সেটাও মোটামুটি ভালো পারফরমেন্স করেছে X3D লেভেলে, অর্থাৎ X3Dকেই আপনারা সামনে দেখতেই পারছেন। আর নিচের দিকে আপনারা লিস্টগুলো দেখতেই পারছেন কার পজিশন কোন রকমে। তবে হ্যাঁ, Core Ultra 9 285K এখানে ভালো পারফরমেন্স দেখিয়েছে অ্যাকর্ডিং টু ইন্টেল সাইড এবং এএমডির X সিরিজের সাইড, মোটামুটি এখানে ভালো বলবো। দেন যদি কথা বলি Cyberpunk 2077 Phantom Liberty, তো এখানেও আবারও X3Dর যে নতুন এসেছে সেটার এখানে দহরম মহরম একটু বেশি দেখতে পারছি। নিচের ক্ষেত্রেও Ryzen 7 7800X3D-কে দেখতে পারছি, অর্থাৎ সবখানেই এটাকে মোটামুটি একটা প্রেফার করছে যে কোনো ধরনের গেমিংয়ের ক্ষেত্রে। নিচের দিকে আবারও বলবো যে ইন্টেলের Core i3 12100F। আর মাঝের যে সকল সিপিইউর লিস্ট, সেটা আপনারা পজ করে দেখে নিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হবে বা আপনি কোন গেমসের উপর বেশি ইন্টারেস্টেড। হগওয়ার্ট লেগেসি আপনারা দেখেছেন যে কতটা পারফরমেন্স ডিমান্ডিং গেম ছিল। তো এক্ষেত্রেও কিন্তু 1080p-তে হাই কোয়ালিটি সেটিংসে AMD Ryzen 7 9800X3D টপেই থাকবে এবং বিশাল একটা মার্জিন নিয়ে, যেখানে 170 দেখতে পারছি। আর নিচেই আগের বারের Ryzen 9 7950X3D কিন্তু 150 FPS নিয়ে তার নিচে আছে, যার পজিশন কিন্তু মোটামুটি কম দেখতে পারছি। আর এক্স বা ইন্টেলের সিপিইউর লিস্টগুলো দেখতে পারছেন, যেখানে বলা যায় ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড রেঞ্জ অথবা বাজেট ক্যাটাগরির সিপিইউগুলোর প্রায় কনসিস্টেন্ট একটা পারফরমেন্স দেখাতে পেরেছে, অর্থাৎ 500 FPS আমরা এখানে বেশি ধরবো না। তবে হ্যাঁ, নিচের যদি লিস্ট দেখি, তো দুইটা সিপিইউতে মোটামুটি একটু ড্রপ পারফরমেন্স দেখা গেছে। অ্যাস্ট্রো কর্সায় দেখা যাচ্ছে যে এখানেও আবার বাজিমাত করে দিয়েছে Ryzen 7 9800X3D। অবশ্যই এটা সবখানেই মারছে, আর আগের বারের চেয়ে অনেকটাই এটা উন্নতি হয়েছে। আর এবার সেকেন্ড জেনারেশনের 3D ভিক্যাশ ব্যবহার করা হয়েছে। এটা শুধুমাত্র যে গেমিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু না, এটা অনেক পাওয়ার এফিশিয়েন্ট। আর তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবারের যে প্রোডাক্টিভ যে
কাজগুলো থাকে সেগুলো ওয়ার্কলোডেও কিন্তু মোটামুটি একটা কনসিস্টেন্সি দেখাতে পেরেছে আদার্স এক্স সিরিজ অথবা ইন্টেলের সিপিইউগুলোর তুলনায়, অর্থাৎ ডিসেন্ট বলবো। আর এটার লিস্ট আপনারা সবখানেই দেখতে পারছেন যে এটার কন্ডিশন কি। দেন যদি আমি কথা বলি রেমান্ড 2 এর মতো গেমসের, তো সেক্ষেত্রেও কিন্তু আলট্রা প্রিসেটে বিশাল ব্যবধানে বাজি মেরে দিয়েছে রাইজেন 7 9800 X3D। আর তার নিচের লিস্টগুলো আপনারা দেখতে পারছেন। তবে হ্যাঁ, কোরাই 3 12100 এখানে অনেকটাই স্ট্রাগল করছে। আর রাইজেন 7 5700Xও কিন্তু একটা অ্যাফোর্ডেবল সিপিইউ, তো সেটাও কিন্তু প্রায় এর কাছাকাছি রকমের পারফরমেন্স করছে। ইভেন যদি আদার সিপিইউগুলোর দিকে দেখি, তো এখানে আমরা কনসিস্টেন্সি দেখতে পারছি পারফরমেন্সের ক্ষেত্রে। হোম ওয়ার্ল্ড 3 এর কথাও যদি বলে, এখানে অবভিয়াসলি আবারও সেই চেনা পরিচিত সিপিইউটিকে বাজিমাত করতে দেখা যাচ্ছে। তার নিচেই থাকবে রাইজেন 7 7800 X3D। আর তার নিচের যদি সিপিইউগুলোর কথা বলি, অর্থাৎ ফ্ল্যাগশিপ থেকে একবারে মিড রেঞ্জ বা বাজেট ক্যাটাগরির, বাজেট বলবো না এখানে, সবগুলোর কনসিস্টেন্সি আমরা দেখতে পারছি, অর্থাৎ 2-5 অথবা 6 ফ্রেমের গ্যাপ, যেটা অবশ্যই আমরা এটাকে বিশেষ চোখে দেখব না, ডিসেন্টলি করবো। অ্যান্ড এ প্লেগ টেল রিকোয়ারমেন্ট যদি কথা বলে আলট্রা পিসিতে 1080p অবশ্যই রাইজেন 7 9800 X3D আবারও বাজি মারছে, নিচে তার ছোট ভাই। আর এরকম করেই আপনারা দেখতে পারেন কার পজিশন কোথায়। আর ছোট ভাই বললে ভুল হবে কিনা, কারণ এর জন্ম তার জন্মের আগে, প্রেডেসেসর বলবো ভালো ভাষায়। তারপরে যদি কথা বলে কাউন্টার স্ট্রাইক 2 এর মতো গেমসে, যাই হোক 1080p মিডিয়াম প্রিসেটে এটা আবারও রাইজেন 7 9800 X3D করতে পেরেছে 668। নিচেই থাকছে রাইজেন 7 7800 X3D, সেটা থাকছে 592। আর নিচের লিস্টগুলো আপনারা দেখতেই পারছেন, অর্থাৎ 500-র উপরের ফ্রেম গেলে আপনার টেনশনই করার কথা নেই। তবে হ্যাঁ, বাজেট সেগমেন্টেরও যদি কথা বলি, এখানে কোর i3 12100 সেখানেও আপনাকে 250-র কাছাকাছি FPS দিয়ে দিবে, যেটা আপনার জন্য মোর দেন এনাফ যদি একদমই আপনি লো এন্ড একবারে বা বাজেট ক্যাটাগরির সিপিইউ নিয়ে থাকেন। আর এটাও কিন্তু কোনোভাবেই ছোটোখাটো এফপিএস না। সাধারণ কাউন্টার স্ট্রাইকের কথা বললে আলাদা ব্যাপার হতো। স্টারফিল্ডে এখানে আলট্রা প্রিসেটে 1080pতেই বলছি, আবারও চেনা পরিচিত সেই সিপিইউটি এখানে বাজিমাত করতে পারে, কিন্তু তার নিচেই ইন্টারেস্টিংলি থাকছে এবার কোর আলট্রা 9 285K। নিচের লিস্ট আপনারা দেখতেই পারছেন। তবে এবার 7800 X3D বাবাজির দেখা পাওয়া গেছে 5-6 নাম্বার সিরিয়ালে। তবে এটা বিষয় না, কারণ কথায় আছে অনেক জায়গায় পচা সম্মুখেও পা কাটে। ওয়ারহ্যামার 40,000 এর যদি কথা বলে, অর্থাৎ স্পেস মেরিন ট্যুর, তো সেক্ষেত্রেও এখানে বাজিমাত ওই আগেরটাই করে দিয়েছে। আর তার নিচেই থাকছে ওই পচা শামুকের কথা বললাম সে। নিচের লিস্টগুলো আপনারা দেখতেই পারছেন, অর্থাৎ আমি যদি এখানে কথা বলি কোর আলট্রা 5 245K, এটা পর্যন্ত উপরে যে সকল সিপিইউ দেখছেন রাইজেন 9 9950X পর্যন্ত মোটামুটি কনসিস্টেন্স আমি বলতে পারি এই জায়গায় পারফরমেন্স। অর্থাৎ আমি বলছি যে আপনারা যদি 5-7 FPS কম বেশি এদিক ওদিক হয়, আপনারা বুঝতেই পারবেন না যে আপনার ফ্রেমে কী চলছে, যদি আপনার একটা হাই রিফ্রেশ রেট মনিটর থেকে থাকে। স্টার ওয়ার্স আউটলসের যদি কথা বলি, তো সেক্ষেত্রে এখানে আলট্রা নেটিভ TAA-তে বাজিমাত করে দিয়েছে রাইজেন 9 7950 X3D, অর্থাৎ এর আগের বছরের সিপিইউ, যেটা অবশ্যই একটা গুড থিং লাগছে। আর এবার শামুকে পা কেটেছে রাইজেন 7 9800 X3D। তবে হ্যাঁ, এটা কিভাবে কেটেছে, 1-2 FPS এর ব্যবধানে, যেটা আমরা কিসের উপর যেন বাউন্ড বলতে পারি, সেটা আপনারা বুঝে নিতে পারেন। অর্থাৎ এখানে পারফরমেন্সে বিশাল কম বেশি তা কিন্তু না, ওই আর কি 1-2%-এর বিষয়। আর আপনি যদি একজন ইন্টেল লাভার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এই গেমসে সন্তুষ্টি দিচ্ছে, এটা ডিরেক্টলি কম্পিট করছে এই উপরের সিপিইউগুলোর সাথে। তারপরে যদি আমি কথা বলি হিটম্যান 3-তেও আবারও আগের সেই সিপিইউ রাইজেন 7 9800 X3D-কেই দেখা যাচ্ছে, তাও আবার বিশাল ব্যবধানে। তার নিচেই থাকছে কোরাই 9 14900K এর মতো সিপিইউ। আর লিস্টগুলো আপনারা দেখেই নিতে পারেন, অর্থাৎ অনেক গেমস, আমি যদি রাইজেন 5 7600X থেকে শুরু করে উপরের সিপিইউগুলোর কথা বলি, প্রায় অনেক কনসিস্টেন্সি এখানে সকল সিপিইউর সাথে দেখাতে পেরেছে। অর্থাৎ টপ এন্ড বা নিচেরটা বাদ দিলে প্রায় কম বেশি একই রকমের। আমার কথাটা আপনারা ইশারায় বুঝে নিন। আর যদি ওয়াচ ডগ লেজিয়নের কথা বলি, তো সেক্ষেত্রেও আলট্রা সেটিংসে এই ব্যাটাই আবার বাজিমাত করে নিয়েছে।
অর্থাৎ এক্ষেত্রেও 1 থেকে যাদের রোল 4 পর্যন্ত তারাই হচ্ছে X3D, আর যেটার লিস্ট দেখতে পাচ্ছেন আর নিচের সিপিইউগুলোর একটু ড্রপ খেয়েছে এই গেমসের ক্ষেত্রে। ইভেন যদি আমি এখন সবগুলো বিষয়কে ইনক্লুড করি, অর্থাৎ 14 যে গেমসের অ্যাভারেজ যদি বলি 1080p-তে, অর্থাৎ আলট্রা টু হায়ার রকমের সেটিংসে, যেহেতু সবগুলো নিয়ে আলট্রা বা হাই লেভেলের প্রিসেটেই এটা করা হয়েছে, তো সেক্ষেত্রে অ্যাভারেজ দেখলে আমরা AMD Ryzen 7 9800 X3-কে সর্ব উপরে দেখতে পারছি 206 FPS নিয়ে। আর যদি 1% লোর কথা বলি 150 এখানে দেখাতে পেরেছে, যেটা আসলেই আউটস্ট্যান্ডিং বিষয়। তার নিচেই থাকছে Ryzen 7 7800 X3D, যেটা 184 করতে পেরেছে। তার নিচেই থাকছে Ryzen 9 7950 X3D, আর তার নিচে থাকছে Ryzen 9 7900 X3D। অর্থাৎ প্রথমের চারটাই কিন্তু এখানে ফেভার করছে AMD, স্পেশালি X3D। নিচের যদি কথা বলি ইন্টেলের Core i9 14900কে, তার নিচেই থাকছে 162 অ্যাভারেজ নিয়ে। আর তার নিচেই থাকছে Ryzen 9 9950X, যেটা বর্তমান সময়ের AMDর প্রমিনেন্ট একটা টপ এন্ড বা ফ্ল্যাগশিপ প্রসেসর। বাংলাদেশে যেহেতু আরেকটা সিপিইউ অ্যাফোর্ডেবল উইচ ইজ AMD Ryzen 7 7700X, সেটার অ্যাভারেজে এখানে আমরা 153 আশপাশ দেখতে পারছি। আর ইন্টেলের কথা বলে এখানে Core Ultra 7 265K এখানে 150-এর মতো করতে পেরেছে, যেটা আসলে একটু হতাশ আমাকে করেছে। নিচের দিকে যদি চলে আসি আগের বারের সিপিইউগুলো, অর্থাৎ Ryzen 7 5700 X3D এখানে 141 করেছে। আর তারও নিচে গেলে 5700X 119, আর নিচেই থাকছে Core i3 12100F, যেটা 95। অ্যান্ড বাজেট অনুযায়ী এটাকে ক্রিটিসাইজ করার কোনো মানে নেই। এখন যদি আর একটু স্ক্রল ডাউন করে কস্ট পার ফ্রেমের কথা বলি, তো এখানে মেক সেন্স করবে না, কারণ বাংলাদেশের প্রাইস এবং ইউএস এর প্রাইসের মধ্যে বিশাল পার্থক্য থাকে। অর্থাৎ এখানে সিপিইউর প্রাইস তার রং অনুযায়ী হয়ে থাকে, আপনারা বুঝেই নিতে পারেন। আর স্পেশালি এখন যদি একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে Ryzen 7 9800 X3D নিয়ে। এটা লঞ্চ হওয়ার পর এবং রিভিউয়ারদের পক্ষ থেকে যে ভালো রেজাল্ট আসলো, সেটা দেখার পর ইনক্লুডিং বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ কিন্তু ক্রেজি হয়ে গেছে। আর সেটা পাওয়ার আশায় মানুষ প্রায় $1000 খরচ করতে রাজি এই সিপিইউটি কিনতে। স্ক্যালপারের দ্বারা এটা কিন্তু প্রমাণিত আরেকবার হয়ে গেছিল, যেটার প্রাইস কিন্তু শুরু হয়েছিল কত ডলারে, আপনারা বুঝতেই পারছেন আমি কতর কথা বলছি। অ্যান্ড সেই প্রাইসের হিসাব থেকে কিন্তু আমি একটু কম কথা বলেছিলাম যে একটু কম নিলে AMDর জন্য ভালো হবে। আর এটা শোনার পর হয়তো বা স্ক্যালপাররা বলছে আচ্ছা এই কথা, নে প্রাইস ডাবল করে দিলাম, কি করার থাকে কর। বাই দ্য ওয়ে, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশেও এর প্রাইস কমই থাকবে, তো আপনারা ভুলও হতে পারে। 80,000 টাকায়ও কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে এই সিপিইউটা, বুঝে নিন। তবে হ্যাঁ, এখন যদি আমরা কনক্লুশনে আসি, এই বছরের শেষের দিকে এসেও অথবা সামনের বছরের মাঝামাঝি সময় পর্যন্ত টপেই থাকবে গেমিংয়ের, অথবা গেমিং যে কিং অথবা ক্রাউন যাকে পরিয়ে দিতে পারি, অবভিয়াসলি Ryzen 7 9800 X3D। তারপরে যদি আমরা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করি, তো সেক্ষেত্রে Ryzen 7 7800 X3D-কে রাখতে পারি। আর নিচের দিকে আমরা ইন্টেলকে রাখতে পারি আর কি, কারণ কি ইন্টেল এখানে অলরাউন্ড পারফরমেন্স করে থাকে, অর্থাৎ প্রোডাক্টিভ এবং গেমিং দুইটাকেই ব্যালেন্স করে পারফরমেন্স করে থাকে। তো হ্যাঁ, তাকে সেনাপতির ভারটা দেয়াই যেতে পারে। এরকম করে আপনারা পদ পদবি দিয়ে শেষে Core i3 12100K-কে আপনারা কি দিতে পারেন, সাধারণ ট্রুপস দিতেই পারেন। এই ছিল কিছু বিষয়। আপনাদের যদি কোনো সিপিইউ পছন্দ স্পেসিফিকলি হয়ে থাকে, আপনারা সেখানে বা ওই ধরনের পারফরমেন্সের উপর ফোকাস করতে পারেন এবং প্রাইস টাইম টু টাইম চেক করে নিতে পারেন। আর এখানে আরেকটা বিষয়, এখানে যে সকল গেমসকে ইনক্লুড করা হয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু AMD-কেই প্রেফার করে থাকে। তবে হ্যাঁ, অনেক গেমস আছে, এটা কি বলি, ফর এক্সাম্পল আপনার কাছে যদি 144 হার্জের একটা মনিটর হয়ে থাকে, আপনি মনে করছি আপনি একজন বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমার যার প্রপার এরকম ডিসপ্লে আছে, আপনাদের ক্ষেত্রে যদি 140 থেকে 50 বা 55 FPS দেয়, অনেক ক্ষেত্রে গেমিংয়ে কনসেন্ট্রেট করলে কিন্তু বিষয়টা বোঝা যায় না। আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। এই যে আমরা বেঞ্চমার্কিংগুলো দেখিয়ে থাকি, হ্যাঁ অনেকাংশেই এটা একটা ভালো দিক, কারণ আপনারা একটা মেজার করতে পারেন যে নেওয়ার আগে যে কোন সিপিইউটার ক্যাপাবিলিটি কেমন।
সো এক্ষেত্রে এটা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে থাকে। তবে হ্যাঁ, আপনাদের যদি সিপিইউ এদিক ওদিক একটুখানি হয়ে থাকে তো সেই পারফরমেন্স নিয়ে দুঃখী হবার কোনো কারণ নেই। আপনারা যে কোনো ধরনের সিপিইউ, মডার্ন ডে সিপিইউ আপনারা ক্রয় করে গেমিং করতে পারেন, আর এটা অবশ্যই আপনাকে ফায়দা দেবে। আই হোপ ভিডিও আপনার পছন্দ হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সেটাও করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।